আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, প্রিয় অভিভাবক, আমার প্রিয় স্যাররা যে যেখান থেকে আজকে ক্লাসটি দেখছেন সবাইকে স্বাগত, শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমার ক্লাসগুলো তোমরা দেখেছো এবং ধারাবাহিকভাবে দেখবে এবং আমাদের ক্লাসগুলো বারবার দেখে তোমরা তোমাদের সব সমস্যার সমাধান করতে চেষ্টা করবে। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণী একটি ক্লাস নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আশা করি শিক্ষার্থীরা সবাই আমার সঙ্গেই থাকবে এবং মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে এবং তোমাদের অনেক অজানা সমস্যার সমাধান করতে পারবে। তোমাদের সাথে আছি আমি, মাহফুজা বেগম, সহকারী শিক্ষক, আইসিটি, বাঘিয়া গাউসিলজ মহিলা দাখিল মাদ্রাসা, বরিশাল সদর, বরিশাল। ষষ্ঠ শ্রেণী ডিজিটাল প্রযুক্তি অভিজ্ঞতা 4, সেশন 5, পৃষ্ঠা 51, 52 এবং 53। আসো এবার আমরা মূল ক্লাসে চলে যাই। সেশনের নাম হচ্ছে আগের সেশনগুলো থেকে প্রাপ্ত তথ্যগুলোর শ্রেণীকরণ, সেশন 5। এর আগে আমরা যে পাঠগুলি নিয়ে আলোচনা করেছি, যে তথ্যগুলো পেয়েছি সেগুলো আমরা সাজাবো এবং শ্রেণীকরণ করব, এটাই আমাদের আলোচ্য বিষয়। শিক্ষার্থীরা, আমরা এই পাঠ শেষে যা জানতে পারবো তা হলো, 1, ডিজিটাল মাধ্যমের ঝুঁকি সম্পর্কে জানতে পারবো। নন ডিজিটাল মাধ্যমের ঝুঁকি সম্পর্কে জানতে পারবো। ডিজিটাল ও নন ডিজিটাল ঝুঁকির পার্থক্য বর্ণনা করতে পারবো। আমরা ইতিমধ্যে তথ্য আদান প্রদানের ঝুঁকির উপর 2টি কাজ করে ফেলেছি। আমরা একটি জরিপ পরিচালনা করেছি, আবার একজন বিশেষজ্ঞের মতামত নিয়েছি। এর মাধ্যমে আমাদের অনেকগুলো ঝুঁকি শনাক্ত হয়ে গেছে। এবার প্রাপ্ত ঝুঁকিগুলোর আমরা একটি তালিকা তৈরি করব। তালিকায় আমরা ডিজিটাল মাধ্যমের ঝুঁকি এবং সাধারণ মাধ্যমের ঝুঁকি আলাদা করব। আগের পাঠে আমরা একজন ডিজিটাল প্রযুক্তির একজন বিশেষজ্ঞের সাথে আলোচনা করেছি, তাকে বিভিন্ন প্রশ্ন করেছি। তালিকায় আমরা সাধারণ মাধ্যমের ঝুঁকি এবং ডিজিটাল মাধ্যমের ঝুঁকি আলাদা করব। কোনগুলো ডিজিটাল মাধ্যমের ঝুঁকি এবং কোনগুলো নন ডিজিটাল মাধ্যমের ঝুঁকি আমাদের বইয়ে দেয়া আছে। এখন দেখো, ডিজিটাল মাধ্যমের ঝুঁকি। এসএসসি পরীক্ষা সম্পর্কিত একটি ভুল খবর আমার অভিভাবকের ফোনে এলো। আমি তা যাচাই না করে আমার সব বন্ধুর অভিভাবকের ফোনে পাঠিয়ে দিলাম। আমার সব বন্ধুর অভিভাবকের ফোনে পাঠিয়ে দিলাম।
ডিজিটাল নয় বা সাধারণ মাধ্যমের ঝুঁকির ভিতর আছে এসএসসি পরীক্ষা নিয়ে একটি ভুল খবর আমি বিদ্যালয়ে আসার পথে জানতে পারলাম। আমি যাচাই না করে বিদ্যালয়ে এসে আমার সব বন্ধুকে জানিয়ে দিলাম। দেখো, আমি তথ্যটি পেয়েছি, কিন্তু তথ্যটি যাচাই করিনি এর সত্যতা কতটুকু, এটা কে বলছে, কোথা থেকে এসেছে, লিঙ্ক বা কি, সোর্স কি, এটা আমরা যাচাই করব। তাই ডিজিটাল এবং নন ডিজিটাল উভয় ক্ষেত্রেই ঝুঁকি রয়েছে। এখন দেখো, ডিজিটাল মাধ্যমের ঝুঁকি 2 নম্বরে আছে। আমি মোবাইল ফোনে গেম খেলতে গিয়ে একটি জায়গায় আমার অভিভাবকের ইমেল ঠিকানা দিয়ে দিলাম। আমার অভিভাবকের ইমেল ঠিকানায় একটি ইমেল এলো যেখানে লেখা, আপনি একটি লটারি জিতেছেন। এই লিঙ্কে ক্লিক করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিন। আমার অভিভাবক তার অ্যাকাউন্টে সব তথ্য দিয়ে দিলেন। তো আমি মোবাইল ফোনে অনেক সময় আমরা ইমেল নাম্বার, বাবা মার ইমেল নাম্বার দিয়ে বিভিন্ন গেম বা অ্যাপসে রেজিস্ট্রেশন করি। ইমেল নাম্বারটা যখন ওদের হাতে চলে গেল, তখন ওদের কাছ থেকে একটি ইমেল পাঠানো হলো, আপনি লটারি জিতেছেন, আপনার অ্যাকাউন্ট নাম্বার দিন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, বিকাশ নাম্বার, পিন নাম্বার এ ধরনের মেসেজ দিতে পারে। এভাবে একটা ঝুঁকি তৈরি হয়ে গেল, ইমেলটা অন্যের হাতে চলে গেল। এটা না বুঝে আমার অভিভাবক, মানে তোমার বাবা মা, সকল তথ্য তাদের দিয়ে দিল। আবার একটি ঝুঁকির সৃষ্টি হলো। এখন দেখো, ডিজিটাল নয় বা সাধারণ মাধ্যমের ঝুঁকি 2 নম্বর। ফটোকপির দোকানে আমরা জন্ম নিবন্ধন সনদ বা পাসপোর্টের ফটোকপি ফেলে এলাম। আমরা অনেক সময় ফটোকপি করতে গিয়ে জন্ম নিবন্ধন বা পাসপোর্ট ভুলে রেখে আসি। এটা কিন্তু তখন অন্যের হাতে চলে যায় এবং ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। তাহলে আমরা এগুলো কখনোই করব না। ডিজিটাল মাধ্যমের ঝুঁকির মধ্যে 3 নম্বরে আছে, আমি একটি ওয়েবসাইটে তথ্য অনুসন্ধান করতে গিয়ে আমার মোবাইল নম্বরটি দিয়েছিলাম। দেখি রাতে আমার মোবাইলে একটি সিকিউরিটি কোডের এসএমএস এসেছে। একটু পরে একজন কল দিয়ে বলে, আপনার মোবাইলে যে কোডটি এসেছে সেটি আমাকে বলেন। আমি একটি ওয়েবসাইটে, যেটি আমাকে, মনে করো আমি একটি ওয়েবসাইটে গেলাম, গিয়ে আমার মোবাইল নাম্বার দিলাম, আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। যখন প্রতারক বলল আপনার কোডটি দেন, কোডটি আমি দিয়ে দেওয়ার পর আমার ইমেলটি হ্যাক হয়ে গেল এবং আমার যাবতীয় তথ্য ওদের হাতে চলে গেল। ডিজিটাল নয় বা সাধারণ মাধ্যমের ঝুঁকি। নাম্বার 3, আমার একজন সহপাঠী বলল, দোস্ত, আমাদের বয়স কম, তাই করোনা ভাইরাস আমাদের হবে না। আমি তথ্যটি যাচাই না করেই আমার এলাকার সকল মানুষকে বলে দিলাম। কম বয়সের মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয় না। এটা কিন্তু এক ধরনের ঝুঁকি। আমি না জেনে বন্ধুর কাছ থেকে শুনে প্রচার করে দিলাম যে ছোটদের করোনা ভাইরাস হয় না। এটা আসলে সম্পূর্ণ মিথ্যা এবং প্রচার করা ঠিক হয়নি। এক ধরনের ঝুঁকি সৃষ্টি হলো। ডিজিটাল মাধ্যমের ঝুঁকির মধ্যে আছে, একজন লোক আমাকে কল দিয়ে বলল, আপনার বিকাশের তথ্য হালনাগাদ করতে হবে, আপনি পিন নাম্বারটি আমাকে দেন।
আমি সত্য মিথ্যা যাচাই না করে পিন নাম্বার বিশ্বাস করে দিয়ে দিলাম। পরক্ষণে আমার একটা ঝুঁকি সৃষ্টি হলো। এটা কখনোই করা যাবে না। কারো কাছে বিকাশ পিন নাম্বার শেয়ার করা যাবে না। ডিজিটাল নয়, সাধারণ মাধ্যমে ঝুঁকি 4 নম্বর। বিদ্যালয় থেকে জানতে পারলাম শুধুমাত্র নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকা দেয়া হবে। আমি তথ্যটি যাচাই না করে যথাসময়ে টিকার জন্য রেজিস্ট্রেশন করিনি, তাই পরবর্তীতে রেজিস্ট্রেশন করতে অনেক কষ্ট হয়েছে। দেখা গেল স্কুল থেকে বলা হয়েছে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার জন্য, কিন্তু আমি অবহেলা করে সঠিক সময়ে তথ্যটি যাচাই না করে সঠিক সময়ে আমি রেজিস্ট্রেশন করিনি, তাই পরবর্তীতে আমার টিকা দিতে কষ্ট হয়েছে এবং অনেক সময় লেগেছে। যে কোনো তথ্য আমরা পেয়ে প্রথমে যাচাই করব কে বলেছে এবং বিভিন্ন জনকে জিজ্ঞাসা করব, এর সত্যতা জেনে নিব, না হলে বিপদের সম্ভাবনা রয়েছে। পাঁচ, ডিজিটাল মাধ্যমে ঝুঁকি। ফেসবুকে একজন অপরিচিত লোক একটি ভুল পোস্ট দিয়েছিল যে 2023 সালের এসএসসি পরীক্ষা সব বিষয় হবে না। আমি এই নিউজটি পেয়ে সাথে সাথে আমার বন্ধুদের মেইল করে জানিয়ে দিই। যে কেউ দিতে পারে তথ্যটি। ভালো মানুষও যেমন আছে তেমনি খারাপ মানুষও রয়েছে। খারাপ মানুষগুলো সবসময় খারাপ পোস্ট দেয় এবং মানুষদের বিব্রত করে। মানুষদের ক্ষতি সাধন করে। আমরা যাচাই করব যে সেটা কোনো শিক্ষা বোর্ড, স্কুলের হেড স্যার বা নির্ভরযোগ্য কোনো ওয়েবসাইট থেকে এলো কিনা। না জেনে শুনে আমরা সবার সাথে শেয়ার করলে ঝুঁকি বেড়ে যায় এবং বিপদের সম্ভাবনাও আছে। নয়, ডিজিটাল নয় বা সাধারণ মাধ্যমে ঝুঁকি। 5, আমার নামে একটি চিঠি আসলো, সেখানে বলা হয়েছে আপনি একজন মেধাবী শিক্ষার্থী হওয়ায় সরকার আপনাকে বৃত্তি প্রদান করবে। আপনার ব্যাংকের হিসাব নম্বর এবং সনদের মূল কপি পাঠাতে হবে। আমি চিঠির তথ্য যাচাই না করে আমার ডকুমেন্টগুলো সব পাঠিয়ে দিলাম। অনেক সময় প্রতারকরা বিভিন্ন নাম্বার এবং ঠিকানা সংগ্রহ করে ভুয়া চিঠি দেয়, বলে তুমি বৃত্তি পেয়েছো, তোমার অ্যাকাউন্ট নম্বর এবং মূল সনদপত্র পাঠিয়ে দাও। তখন যদি পাঠিয়ে দাও তাহলে কি হবে? বড় এক ধরনের ঝুঁকির মধ্যে পড়বে। পরবর্তীতে ওরা তথ্য পাওয়ার পর বলবে যে মোটা অঙ্কের টাকা দাবি করবে, না হলে মূল সনদপত্র দেব না। এভাবে বিভিন্ন প্রতারণার আশ্রয় গ্রহণ করে। এভাবে তথ্য ওদের কাছে চলে যায় এবং নতুন করে আবার ঝুঁকির সৃষ্টি হয়। আমরা এগুলো কখনোই করবো না। আমরা এগুলো কখনোই করবো না। আমরা তথ্য সব সময় যাচাই বাছাই করে তারপর গ্রহণ করব অথবা অন্যদের সাথে শেয়ার করব। এবার দেখো তথ্য আদান প্রদানে ঝুঁকি। আর কি ধরনের ঝুঁকি আছে? নমুনা ম্যাপ, ডিজিটাল মাধ্যমের ঝুঁকি, ফোন, ইমেইল, ফেসবুক, ওয়েবসাইট, গুগল, ইউটিউব। আর ডিজিটাল নয়, যেমন সাধারণ মাধ্যমের ঝুঁকিগুলো হলো শোনা কথা, প্রয়োজনীয় তথ্য হারিয়ে ফেলা, মুখের কথা, চিঠি ইত্যাদি। এতক্ষণে আমরা বুঝে গিয়েছি তথ্য আদান প্রদানের ক্ষেত্রে কোন কোন মাধ্যমে কি কি ঝুঁকি থাকতে পারে। ডিজিটাল মাধ্যম এবং সাধারণ মাধ্যমের ঝুঁকিগুলো কিছুটা আলাদা। এই দুটি মাধ্যমের ঝুঁকি সম্পর্কে জানতে
নিচের ঘটনাটি পড়ে নিতে পারো। সাধারণ মাধ্যমের ঝুঁকি বনাম ডিজিটাল মাধ্যমের ঝুঁকি। শিক্ষার্থীরা, তোমরা দেখো, তথ্য আদান প্রদানের জন্য আমাদের বিভিন্ন মাধ্যম ব্যবহার করতে হয়। আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি আমাদের মুখের ভাষা বা ইশারা। এছাড়া সংকেত, লিখিত বক্তব্য বা চিঠির মাধ্যমে আমরা তথ্য আদান প্রদান করে থাকি। কিন্তু প্রযুক্তি আবিষ্কারের ফলে আমরা টেলিফোন, ইন্টারনেট, ওয়্যারলেস প্রযুক্তির মাধ্যমে কম সময়ে অনেক বেশি তথ্য আদান প্রদান করি। এতে আমরা দ্রুত তথ্য পৌঁছতে পারলেও এই মাধ্যমগুলোতে ঝুঁকির পরিমাণও অনেক বেশি। কাজেই কেউ যদি ভালো উদ্দেশ্যে এটি ব্যবহার করে, তাহলে খুব কম সময়ে অনেক বেশি মানুষের উপকার করা সম্ভব। একইভাবে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করলে খুব কম সময়ে অনেক বেশি মানুষের ক্ষতিও করা যায়। তাহলে ডিজিটাল মাধ্যমেও যেমন ঝুঁকি আছে, নন ডিজিটাল মাধ্যমেও ঝুঁকি আছে। মানুষের শোনা কথা, কোনো কিছু শেয়ার করা, সবার সঙ্গে খারাপ মানুষের সঙ্গে বলা, এগুলো বিভিন্ন ঝুঁকির সৃষ্টি করে এবং আমরা বিপদের সম্মুখীন হই প্রতি পদে পদে। আমরা কখনোই কোনো কিছু যাচাই বাছাই না করে অভিভাবক এবং শিক্ষক তাদের সঙ্গে না জেনে শুনে কখনো কোনো তথ্য শেয়ার করব না এবং নিজেরাও ঝুঁকির ভিতর যাব না। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা সকলে এ ব্যাপারে সতর্ক থাকবে। গল্পটি হলো, এক লবণ ব্যবসায়ী প্রয়োজনের তুলনায় অনেক বেশি লবণ কিনে ফেলেছে। এত বেশি লবণ যে অনেকদিন ধরে মজুত করে রাখার তার যথেষ্ট জায়গাও নেই এবং লবণের দামও বেশি না। এখন সে চিন্তা করলো এই লবণ কিভাবে দ্রুত বিক্রি করে ফেলা যায়। তাই সে একটি ফোন দিয়ে আঁটলো। সে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, টুইটার, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ইত্যাদি গুজব ছড়িয়ে দিল যে আগামীকাল থেকে লবণের দাম অনেক গুণ বেড়ে যাবে এবং দেশে লবণের সংকট পড়বে এবং লবণ, যে দেশ থেকে লবণ আনা হতো সে লবণ তারা আমদানি করবে না, আমদানি করা যাবে না। পুরো দেশকে মানুষ যখন সাথে সাথে লবণ কেনার হিড়িক পড়ে গেল। অসাধু ব্যবসায়ী তার সব লবণ অনেক উচ্চ মূল্যে বিক্রি করে দিল। তাহলে দেখো, ইন্টারনেট সেবা যদি না থাকতো তাহলে ওই অসাধু ব্যবসায়ী কি দ্রুত মানুষকে ঠকাতে পারত? তাহলে তাই বলে প্রযুক্তি খারাপ তা কিন্তু বলা যাবে না। প্রযুক্তির কল্যাণে আমরা আজ এত আধুনিক জীবনযাপন করছি, কারণ যুগে যুগে অনেক ভালো মানুষ, ভালো বিজ্ঞানী, আবিষ্কারক এখানে অবদান রেখে গেছেন। তাই আমরা কোনো গুজবে কান দেব না। এভাবে লোকটি প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিল। সে একটি খারাপ উদ্দেশ্য নিয়ে কাজ করেছে। এ বিষয়গুলো খেয়াল রাখতে হবে, গুজবে কান দেওয়া যাবে না। আবার হঠাৎ করে কেউ বলল আগামীকাল পেঁয়াজের দাম কেজি প্রতি বেড়ে 300 টাকা হবে, সাথে সাথে আমরা কিন্তু পেঁয়াজ কেনা শুরু করে দেব না। কোনো গুজবে কান দেওয়া যাবে না।
যখন হবে তখন দেখা যাবে, তখন আমরা দরকার হলে কম কিনে খাবো, তাও মজুত করে রাখবো না। কেন আমরা স্টক করব বেশি করে কিনে? এগুলো একটা অসাধু ব্যবসায়ীদের কাজ, প্রতারণার মাধ্যমে এগুলো করা হয়। তাহলে শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ আমার ক্লাসটি দেখেছো ধৈর্য ধরে এবং মনোযোগ সহকারে সাথে ছিলে, এজন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। আমরা সবাই ভালো মানুষ হব এবং আগামী দিনের একজন ভালো মানুষ হতে চাই, এই আশাবাদ আমরা ব্যক্ত করি সবার জন্য। শিক্ষার্থীরা, তোমরা একটি বাড়ি কাজ লিখে নাও। ডিজিটাল এবং নন ডিজিটাল মাধ্যমের ঝুঁকি সম্পর্কে 5টি বাক্য লেখো। আশা করি তোমরা এতক্ষণ ক্লাসটি দেখেছো, এর জন্য বাড়ির কাজটা তোমরা সুন্দর করে লিখে আনতে পারবে। পরবর্তীতে তোমরা তোমার বিদ্যালয়ের বিষয় সংশ্লিষ্ট শিক্ষককে বাড়ির কাজটি দেখাবে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ ক্লাসটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে, নতুন কোনো পাঠ নিয়ে। সে পর্যন্ত আমরা সবাই সুস্থ থাকি, নিরাপদ থাকি, ভালো থাকি। আল্লাহ হাফেজ।